আমার বিয়ে হয়েছে যখন, তখন আমার মনে হয়েছে ওই যে লাইফের একটা মজা সেটা আমি পাইনি। সেকেন্ড কথা হলো যে যখন আমার বিয়ে হয়েছে তখন আমাকে বিয়ের সঙ্গে সঙ্গে সংসারটাকে আপন করে নিতে হয়েছে। আমার নিজের বলতে কোনো কিছুই তখন ছিল না। আমার হাজবেন্ড আর আমার বয়সের মধ্যে অনেক ডিস্টেন্স। ম্যাক্সিমাম টাইম সে ভোর 5টার সময় উঠতে হতো, ঘরের সমস্ত কাজ করতে হতো। আমার বিয়ের পরে ওনাদের বাসার যে বুয়া, সে বুয়াটাকেও ছেড়ে দেওয়া হয়। আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড, যেটা আমি চেঞ্জ করেছি, আগে ছিল আমার ফেসবুক হ্যাক হওয়ার পরে থেকে আমি পাসওয়ার্ডটা আমি আমার হাজবেন্ডকে ইভেন কাউকে আমি দেইনি। এটা নিয়ে আমাকে মাঝে মধ্যেই শুনতে হয় যে আমি কেন আসলে পাসওয়ার্ডটা দেই না। তার মানে আমার মধ্যে কোনো ঝামেলা আছে, আমার চরিত্রে কোনো সমস্যা আছে। কিন্তু আমার আসলে ওনার এই কথাগুলো শুনতে শুনতে না অভ্যাস হয়ে গেছে, যার কারণে আমার এখন মনে হয় কি যে হ্যাঁ, তুমি যদি মনে করো চরিত্রের সমস্যা আছে তাহলে সেটা মেনে নিয়ে তুমি যদি আমাকে ভালোবাসতে পারো তুমি ওকে, আর তা যদি না হয় তাহলে আমার মনে হয় না যে তোমার সাথে আমার সংসার করার প্রয়োজন আছে। অনলাইনে লাইভ করতে গিয়ে কথা শুনতে হয় কোনো? জি, প্রচুর শুনতে হয়। কি নিয়ে? আমার ফিগার নিয়ে। আমার তো ফিগার জোস ফিগার, কাকা কি পারে, বা হচ্ছে আপনার যেরকম ফিগার 4-5 জন লাগবে। আমরা যারা মডেল আছি আমাদের দেখা যায় যে শুট করতে গেলে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি যেটা থাকে, হয়তো বা দেখা যাচ্ছে যে আমাকে প্রোডিউসার যেভাবে বলছে আমাকে তো সে পোস্টটাকে দিতে হবে। কি নাম? আমার নাম জান্নাতুল ফেরদৌস লিজা। লিজা। জি। ওকে, শুরুটা হয়েছিল কেমন করে লাইফ? বিয়ে থেকে যদি শুনতে চান তাহলে আমার মা একটু মানে বলতে পারেন যে এমনিতে ভালো, খুবই ভালো, বাট হচ্ছে আগেরকার দিনের যেটা একটা ছিল বা আমার মা যেভাবে বড় হয়েছে সেটা হলো যে ছেলে আর মেয়ের মধ্যে একটা দু চোখ করা। যেমন হচ্ছে ছেলে ছেলে তো বিয়ে দিলে, মেয়ে তো বিয়ে দিলে পরের বাড়ি চলে যাবে, কিন্তু ছেলে তো আমাকে খাওয়াবে, পড়াবে, মানে আমার সব কিছু, মানে আমার মা বাবার সব কিছু দায়বদ্ধতা যে একটা কথা, সেটা হচ্ছে অবশ্যই ছেলেকেই নিতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যেত যে আম্মু সবসময় দেখা যেত যে আমার ভাইয়াকে একটু বেশি সাপোর্ট দিচ্ছে, আমাকে একটু সাপোর্টটা কম দিচ্ছে। যেমন ধরেন যে আমি যখন আমার স্কুল লাইফ থেকে শুরু করি, আমি আমি আর আমার ভাই দুজনেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম, কিন্তু দেখা গেল যে আমার ভাই বড় ভাই, কিন্তু দেখা গেল যে আমার ভাইকে দিল হচ্ছে কিন্ডারগার্টেন স্কুলে, আর আমি হচ্ছে পড়তাম প্রাইমারি একটা স্কুলে। তো এই যে তখন থেকে কিন্তু একটা শুরু, মানে ছেলে আর মেয়ের মধ্যে যে একটা বিভেদ, এই জিনিসটা শুরু থেকেই এখান থেকেই হলো, বা বলতে পারেন যে আরও আগে থেকেই হয়তো ছিল। পড়ালেখা শেষ হলো কোথায় গিয়ে? আমার পড়ালেখা শেষ হলো সিরাজগঞ্জেই। আমার পড়ালেখা শেষ হওয়া বলতে কি, আমি শেষ করতে পারি না ওইভাবে। আমার বিয়ের পরে আমি বাচ্চা পেটে নিয়ে বলা চলে যে আমি এক্সামগুলো দিতাম। তো মানে ইন্টার পরে আর পড়া হয় নাই? না, ইন্টার পরে আর আমার পড়া বিয়ে হয়নি। হইলো তার মানে কত সালে? বিয়ে হলো 2004 সালে। বয়স মানে কোন ক্লাসে পড়ে তখন? আমি তখন পড়ি ক্লাস 9-এ। প্রেমের বিয়ে? না না না, প্রেমের বিয়ে না, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। আচ্ছা। আমার আব্বু তখন হজ করতে যাবে, তো আমাদের মফস্বলে কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে যে ছেলে হোক বা মেয়ে হোক, যদি প্রাপ্তবয়স্ক যদিও ছিলাম না, কিন্তু সেই সময় আমাদের আত্মীয় স্বজনের মাথায় একটা ভূত চেপেছিল যে না, কাউকে একজনকে বিয়ে দিতে যেতে হবে, বিয়ে দিয়ে হজে যেতে হবে। তো সেক্ষেত্রে থেকে আমাদের মানে আব্বুকে খুব ধরা হলো যে না, মেয়েকে বিয়ে দিতে হবে, দেন হচ্ছে যেতে হবে। তো আপনি কি আপনার এই প্রফেশনাল লাইফে আমি আসতে চাই, সংসারের কোন পর্যায়ে গিয়ে মনে হলো নিজের একটা কিছু লাগবে? সংসারের আমার মানে কোন পর্যায়ে গিয়ে মনে হলো, যখন আমি দেখলাম যে আসলে আমি তো, যখন বিয়ে হয়েছিল তখন আমার ছোট্ট একটা বয়স, ছোট্ট একটা মেয়ে, আমি স্টুডেন্ট লাইফ থেকে সংসার লাইফে চলে আসলাম। সেখানে আমি দেখা যেত যে কোনো কিছু বুঝতামও না যে সংসার লাইফটা কি, বা হাজব্যান্ডের জন্য কি করতে হয়, ফ্যামিলির জন্য কি করতে হয়। যে যেভাবে বলতো সেভাবে চলতাম। এভাবে চলতে চলতে একসময় গিয়ে আমার মনে হলো, একসময় বলতে কি অনেক বছর পর, বিয়ের আপনার মিনিমাম ধরেন যে 16-17 বছর পর আমার মনে হলো যে আসলে এটা একটা মেয়ের পার্সোনাল একটা লাইফ থাকে, যেটা হয়তো আমি কখনো পাইনি। যেমন আমার বিয়ে হয়েছে যখন, তখন আমার মনে হয়েছে যে না, আমি টিনেজ বয়সে বিয়ে হয়েছে, তো সেক্ষেত্রে আমি আসলে আমার ওই যে লাইফের একটা মানে মজা সেটা আমি পাইনি। সেকেন্ড কথা হলো যে যখন আমার বিয়ে হয়েছে তখন আমাকে
বিয়ের সঙ্গে সঙ্গে সংসারটাকে আপন করে নিতে হয়েছে। আমার নিজের বলতে কোনো কিছুই তখন ছিল না, বা আমি আমার হাজব্যান্ডকে শেয়ার করব। আমার হাজব্যান্ড আর আমার বয়সের মধ্যে অনেক ডিস্টেন্স। কত? মিনিমাম 16-17 হবে। তো দেখা যেত যে উনি আমাকে ওইভাবে বুঝতো না বা বুঝতে চাইতেন না, হয়তো বা দেখা যেত যে উনি বাস্তবিক চিন্তাভাবনা করতো, আর আমি যেহেতু টিনেজ ছিলাম, আমার চিন্তাভাবনা হয়তো অন্য ছিল, ওনার চিন্তাভাবনা হয়তো অন্য ছিল। দেখা যেত যে আমাকে ম্যাক্সিমাম টাইম আমি জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম বিয়ের পরে, আমার বড় ভাসুরের বউয়ের সাথে ছিলাম, 2 ভাই একসাথে থাকতো। তো সেক্ষেত্রে আমাকে ম্যাক্সিমাম টাইম সে ভোর 5টার সময় উঠতে হতো, ঘরের সমস্ত কাজ করতে হতো। আমার বিয়ের পরে ওনাদের বাসার যে বুয়া, সেই বুয়াটাকেও ছেড়ে দেওয়া হয়। আমি জানি না সেটা কেন, তবে আমি এসে দেখেছি যে আমি আসার আগে যেটা শুনেছি যে বিয়ে যখন ঠিক হয় তখন শুনেছি যে বুয়া রান্নাবান্না করে, বুয়া সব এভরিথিং কাজগুলি করে। বাট আমি যখন এসেছি তখন আমি এসে দেখলাম যে না, এ বাসায় বুয়া নাই। আমি জানি না সেটা কেন। দেন হচ্ছে দেখা যেত যে আমার প্রথম যখন মানে আমাদের ঝগড়াঝাটি হতো, সেটা হচ্ছে আমাদের এইগুলো নিয়েই, যে আমাকে ভোর 5টার সময় উঠতে হতো, আমি উঠতে পারতাম না। তো সেই ক্ষেত্রে দেখা যেত যে আমার বড় যা আমার সাথে অনেক রকমের খারাপ ব্যবহার করতো, অনেক রকমের মানে বাজে কথাবার্তা বলতো, যেটা আসলে আমি নিতে পারতাম না। বাট আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি ঘরের দরজা বন্ধ করে জোরে করে সাউন্ড দিয়ে শুনতাম, গান শুনতাম, যাতে আমি কোনো কথা আমার মুখ দিয়ে না বের হয়। আপনি অনেক অল্প বয়সে বিয়ে করেছেন এবং আপনাদের ডিস্টেন্স অনেক বয়সের। জি। এতে কি আপনাদের ফ্যামিলি লাইফ বা দাম্পত্য জীবনে প্রভাব পড়েছে আপনার মনে হয়? জি, অবশ্যই। একটু বলেন, যারা জানে না বা এই বেশি ডিস্টেন্সের বিয়ের অসুবিধা জানে না, তাদের জন্য একটু খোলামেলা বলেন। বেশি ডিস্টেন্সের যেটা হয় সেটা হলো যে ধরেন যে আমার বয়স আর আমার মেয়ের বয়স, বা আমার বয়স আর আমার যে কোনো একটা, আমার 15-17 বছরের জুনিয়র একটা মানুষ, নিশ্চয়ই আমি তার আমি আমি 17 বছর আগে যে বয়সটা আমি পার করে এসেছি, আমি কিন্তু ওইখানে যেতে পারবো না। আমার চিন্তাধারা এখনকার মতন থাকবে, আমি 17 বছর আগের চিন্তাধারা আমি যেতে পারবো না। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে বাস্তবিক, আর 17 বছর আগের যেটা, সেটা ও কিন্তু সেটা করবে না। তো এখানে কিন্তু দেখা যায় যে দুজনের চিন্তা ভাবনার মধ্যে বিশাল একটা ফারাক থাকে। ফিজিক্যাল কোনো ডিস্টেন্স কাজ করে, এফেক্ট কোনো হয়? অবশ্যই হয়, এটাও হয়। কারণ ওই যে বললাম না যে চিন্তাধারা আসলে বিশাল একটা বিষয়, যেটা আসলে মানে নেওয়া যায় না, বা হচ্ছে হয়তো ওনার চিন্তাভাবনা একরকম থাকে, আমার চিন্তাভাবনা আর এক রকমের থাকে। সো আসলে আমি বলতে চাই যে না, এই ধরনের এত ডিস্টেন্সে মেয়েদের কখনো বিয়ে দিতে হয় না। এই লম্বা বিরতিতে, মানে লম্বা বয়সের বিয়ে, বাইরের মানুষগুলোর আচরণ কেমন থাকে? ধরেন আপনার সমবয়সী বা কাছাকাছি বয়সের ছেলেরা আপনাকে কখনো অ্যাপ্রোচ করে কিনা, বা তার সমবয়সী মেয়েরা তাকে অ্যাপ্রোচ করে কিনা? তার কথা আমি বলতে পারবো না, কারণ আমার আসলে স্বভাব যেটা, সেটা হচ্ছে যে আমি কারো ব্যক্তিগত জীবন নিয়ে বা কারো ব্যক্তিগত জিনিস নিয়ে নাড়াচাড়া করতে পারি না, এটা আমার স্বভাবের মধ্যে নাই। তবে হ্যাঁ, আমার কথা বলতে পারি যে আমি খুব অল্প বয়স থেকেই মানে বিয়ের প্রপোজালও পেতাম, আবার এখন পর্যন্ত আমি পাই। ওকে, আন্ডারস্ট্যান্ড। এই শাড়ি তো আপনার বানানো? বানানো বলতে জি, আপনার আমার দোকানের? পেজের। জি, কি নাম আপনার পেজের? আমার পেজের নাম স্বপ্নের সিঙ্গার। সিঙ্গার? সিঙ্গার মানে সাজা। বাহ। শাড়ি বিক্রি করেন আপনি? শাড়ি, 3 পিস, লেডিস আইটেম আর কি। বাহ। আপনার মনে হয় যে একটা মেয়ের সংসার চালানোর পাশাপাশি নিজের ব্যবসা সে চালাতে পারে বাসায় থেকে? এটা আসলে অনেক মানে কঠিন হয়ে দাঁড়ায় একটা মেয়ের জন্য না, কারণ দিন শেষে আমরা যত কাজই করি, একটা পুরুষ মানুষ সেই কাজটাকে কখনোই হচ্ছে মূল্যায়ন করে না। দেখা যাচ্ছে যে ভাইয়া, আপনি আপনার ব্যাপারটাই ধরেন, আপনি সারাদিন কাজ করে যখন বাসায় যান, তখন আমি জানি না ভাবিকে আপনি কতটা বুঝেন, বাট ম্যাক্সিমাম পুরুষের যেটা হয় যে সেটা হচ্ছে যে মনে হয় যে না, আসলে আমি কাজ করে এসেছি, আমি জার্নি করে এসেছি, তো আমি তো বাসায় বসে বসে খাচ্ছি। তো এই জিনিসগুলো আসলেও একটা মেয়ের জন্য খুব মানে ক্রিটিক্যাল হয়ে যায়।
এটা মানসিকভাবে বলেন, শারীরিকভাবে বলেন, আর যে দিক থেকেই বলেন, এটা একটা মেয়ের জন্য খুব ক্রিটিক্যাল হয়ে যায়। তবুও আমার মানে অনেক দিন পরে হলেও আমার মনে হয়েছে যে না, আমার আসলে ঘুরে দাঁড়ানো দরকার। কারণ হয়তোবা দেখা যাচ্ছে যে ও এর মধ্যে কিছু ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমার আসলে চিন্তাভাবনা, ঘুরে দাঁড়ানোর চিন্তাভাবনা যেটা, সেটা হচ্ছে যে আমার 2018 সালে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু মানে ভুল বোঝাবুঝি হয়। মনোমালিন্য, জি। জি। আর এখান থেকেই তখন থেকেই আমার মনে হয়েছে আমি মানে অনেক কিছুতেই টর্চারিংয়ের শিকার হচ্ছি, বা আমাকে অনেকভাবেই আসলে আছে না যে হাজব্যান্ড ওয়াইফ একটা সম্মানের জায়গা, যে আপনি আমাকে সম্মান, ভাবিকে সম্মান করলেন, ভাবি আপনাকে সম্মান করলো, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কথার মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে ওই সম্মানটা আর কাজ করে না। লাইক ধরেন যে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড যেটা আমি চেঞ্জ করেছি, আগে ছিল আমার ফেসবুক হ্যাক হওয়ার পরে থেকে আমি মানে আমার পাসওয়ার্ডটা আমি আমার হাজব্যান্ডকে, ইভেন কাউকে আমি দেইনি, আমার বাচ্চাদেরকে দেইনি। তো এটা নিয়েও আমাকে মাঝে মধ্যেই শুনতে হয় যে আমি কেন আসলে পাসওয়ার্ডটা দেই না, তার মানে আমার মধ্যে কোনো ঝামেলা আছে, আমার চরিত্রে কোনো সমস্যা আছে, না হলে আসলে আমি কেন পাসওয়ার্ডটা দিব না। কিন্তু আমার আসলে ওনার এই কথাগুলো শুনতে শুনতে না অভ্যাস হয়ে গেছে, যার কারণে আমার এখন মনে হয় কি যে হ্যাঁ, তুমি যদি মনে করো যে আমি আসলে আমার চরিত্রের সমস্যা আছে, তাহলে সেটা মেনে নিয়ে তুমি যদি আমাকে ভালোবাসতে পারো তুমি ওকে, আর তা যদি না হয় তাহলে আমার মনে হয় না যে তোমার সাথে আমার সংসার করার প্রয়োজন আছে। আর সন্দেহ প্রবণতা, জি, প্রচণ্ড পরিমাণে মানে এই সব নিয়ে দেখা যায় যে আমাদের মধ্যে মাঝে মাঝেই তর্ক বিতর্ক হয়। আমি এখন আগে তর্ক করলেও এখন আর আমি তর্কে যেতে চাই না। আমার কাছে এখন মনে হয় যে কে যেন কথা বলছে, সে কথাগুলো আমার না নাই ভালো। অনলাইনে লাইভ করতে গিয়ে কথা শুনতে হয় কোনো? জি, প্রচুর শুনতে হয়। কি নিয়ে? আমার ফিগার নিয়ে। আমার ফিগার নিয়ে মানে বেশিরভাগই আমাকে ট্রোল করে আমার হাজব্যান্ডের সাথে, যেহেতু আমার বয়সের একটা গ্যাপ আছে, সেক্ষেত্রে ম্যাক্সিমামই বলে যে আমার তো ফিগার জোস ফিগার, তো বয়সও কম, তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো এটা কি আসলে কাকা কি পারে, বা হচ্ছে আপনার যেরকম ফিগার 4-5 জন লাগবে, মানে এক্সেপ্ট্রা এক্সেপ্ট্রা। এই জিনিসগুলো আসলে আমার ভীষণ পরিমাণে খারাপ লাগে, কারণ আমি যেহেতু একটা মেয়ে মানুষ। এইরকম কথা বলে? জি, সিরিয়াসলি? সিরিয়াসলি অবাক হইলাম। শুধু এই জায়গায় ক্ষান্ত না, দেখা যাচ্ছে যে আমাকে মাঝে মধ্যে কমেন্টে এটাও শুনতে হয় যে আমি আবাসিক হোটেলের যৌনকর্মী। তো এই জিনিসগুলো আমাকে ভীষণভাবে কষ্ট দেয়, এই জিনিসগুলো আমাকে খুব কাঁদায়, কারণ আসলে আমার জীবনের যে স্ট্রাগলটা, আমার জীবনের যে আমি কম্প্রোমাইজগুলো করে এসেছি, সেটার পরে যখন এই ধরনের কথা শুনতে হয় তখন আসলে ভীষণ মানে ভেতরটা মোচড় দিয়ে ওঠে। মানে আপনি একটু লম্বা চওড়া দেখতে, এটা নিয়ে মানুষের সমস্যা? বলতে পারেন যে ফিগার তো সত্যি আসলে আল্লাহর দান। তো এইটা মানে আমার সৌন্দর্যটাই হয়তো বা কাল হয়ে দাঁড়িয়েছে আমার কাছে মনে হয়। ডেফিনেটলি আমি বলবো যে অনেকেই সৌন্দর্য চায়, বাট অনেক মেয়ের ক্ষেত্রে সৌন্দর্য আসলে কাল হয়ে দাঁড়ায়। যেমন হাজব্যান্ডের সন্দেহ, চারপাশের কথা, এখনও এরকম কেন আছি, আমার বেবি হয়েছে, আমার তো এখন মটিয়ে যাওয়ার কথা, এখন তো আমার সংসার সম্পত্তি এগুলো নিয়ে থাকতে হবে, এখনও কেন আমি নিজেকে প্রায়োরিটি দেই, এখনও কেন আমি হচ্ছে নিজেকে ইয়াং রাখি, মানে এই ধরনের কথা। বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, সংসার করো, বাস হয়ে গেছে, আর কিছু না। আমার এরকমও হয়েছে যে অনলাইনে হয়তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছি, আমার মনে আছে আমি ফার্স্ট যেদিন হচ্ছে লাইভ করি, সেই দিন হচ্ছে আপনার লাইভটা শেষ করে আমি চেঞ্জ করার জন্য আমার রুমে চলে আসি। তো আমার বাচ্চা কাচ্চাও ছিল, আমি ওয়াশরুমে যাওয়ার আগেই হচ্ছে আমার ছেলের কাছে মানে ফোনটা ছিল, তো এর মধ্যে একজন কল দিয়েছে। তা আমি আসলে সত্যি বুঝতে পারিনি, আর যেহেতু আমার বাচ্চাটা ছোট, তো ও বুঝতে পারেনি যে ভিডিও কল দিয়েছে। তো ভিডিও কল দিয়ে যেটা করেছে সেটা হচ্ছে যে আপনার মানে কি বলবো, এত লজ্জাস্কর একটা সিচুয়েশন আমি পড়েছি যা বলার মতন না। উনি সরাসরি ওনার যে হচ্ছে ভিডিও, সেটা হচ্ছে উনি
দিয়ে দিছে। তো এই জিনিসটা আমার ছোট বাচ্চাটা, মানে আমি ওই দিন সত্যি এতটা হ্যারাসমেন্ট হয়েছি যা বলার মতন না, এবং মাঝে মধ্যেই এগুলো হয়। তো এই জিনিসগুলো আসলে আমি মনে করি যে শুধুমাত্র আমাকে না, এগুলো আসলে অনেক মেয়েদের আছে, আমাদের মতন মেয়েদের আছে, যে এই ভিডিও বলেন বা ভিডিও কলে এই সমস্ত মানে হ্যারাসগুলো নিতে হয়। অবাক লাগে জানেন, আমি চিন্তা করে খারাপ লাগে যে আমাদের কিছু মানুষের রুচি, শিক্ষা, বিনোদনের এত দুষ্প্রাপ্যতা যে অচেনা একটা মানুষকে বাজেভাবে অ্যাপ্রোচ করে নিজেদের সুখ পাইতে হয়। সেটাই। জানো, ওদের আপনার বিরুদ্ধে অভিযোগটা কই, বা আপনাকে নিয়ে আকাঙ্ক্ষার জায়গাটা তো বেশি কেন মনে হয়? সত্যি আমি জানি না যে ওদের আমাকে নিয়ে কেন এত আকাঙ্ক্ষা। আমার মনে হয় শুধুমাত্র যে আমাকে নিয়ে আকাঙ্ক্ষা, ব্যাপারটা মোটেও সেরকম না। মানে আমরা যারা মডেল আছি, আমাদের দেখা যায় যে আমাদের শ্যুট করতে গেলে বিভিন্ন রকমের শ্যুট থাকে, যেমন হচ্ছে অঙ্গভঙ্গি যেটা থাকে, হয়তো বা দেখা যাচ্ছে যে আমাকে প্রোডিউসার যেভাবে বলছে আমাকে তো সে পোস্টটাকে দিতে হবে। তো আমি হয়তো আমার যেহেতু একটা পেজ আছে বা আমার যেহেতু এটা প্রফেশনাল আইডি, সো আমি ওইটাকে কিন্তু আমার এখান থেকেও দিয়ে দেই। তো ওইটাকে ওরা আসলে যেভাবে ভাবে যে এই যে আমি যে অঙ্গভঙ্গিগুলো দিচ্ছি, এটা এটা আসলে আমার হয়তো নেগেটিভ কিছু ভাবে। বাট আমার তো বিষয়টা তো এরকম না। আমার তো বিষয়টা হচ্ছে যে না, আমাকে কাজগুলো করতে হবে। আর পাবলিক কি কাজ পছন্দ করে, একটা মডেল কিভাবে কাজ করতে পারে, সেটা আমরা মোটামুটি সবাই জানি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ওইভাবে করে আমাকে পাবলিক কেন দেখবে? অবশ্যই আমার মধ্যে আকর্ষণীয় কিছু একটা থাকতে হবে, না হলে তো পাবলিক তো আমাকে দেখবে না, তাই না? তো ওই জায়গা থেকে যদি এখন প্রোডিউসার বলে যে না তুমি এইভাবে শ্যুটটা দাও, তো আমার তো এখানে কিছু করার নাই, এখানে আমাকে দিতে হবে, বা আমার মানে ফেসের যে এক্সপ্রেশনটা ওইটা তো আমাকে ওইভাবে দিতে হবে। সো দেখা যায় যে এইগুলো থেকে এদের হয়তো চিন্তাভাবনা নানান রকমের থাকে, যে এই মহিলা হয়তো মানে আমি কি বলবো, এই কথাগুলো আমার বলতেও রুচিতে বাধে, কথাগুলো আমি আসলে বলতে পারি না। তারপরেও আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার কিন্তু প্রচুর বাজে কমেন্ট আসে। তো আমার এই কমেন্টটা নিয়ে কমেন্ট সেকশনে যখন আমি যাই, তখন দেখা যায় যে এই বাজে কমেন্টগুলোর রিপ্লাইটা আমি নিজে দেই। আমার মডারেটর যারা আছে তারা অন্য কমেন্টের রিপ্লাই দিলেও এই বাজে কমেন্টের রিপ্লাইগুলো আমি নিজে দেই। আমার কাছে কেন জানি মনে হয় যে না, মেয়েদের এরা সবসময় পেয়ে বসে। সো আমরা যদি স্ট্রং না হই, ওরা এই কাজগুলো প্রতিনিয়ত করেই যাবে। লাইক ধরেন যে মানে বিভিন্ন ধরনের কমেন্ট থাকে। তো আমার মনে হয় কি যে এই কমেন্টের রিপ্লাইগুলো যদি আসলে আমি না দেই, তাহলে ওরা দেখা যাবে যে প্রতিনিয়ত এটা করে যাবে। তো যার কারণে আমি দেই। এটাকেও হয়তো অনেকে মানে খারাপ ভাবে, কিন্তু আমার কাছে মনে হয় যে না, একটা মেয়ে মানুষের মেন্টালি অনেকটা স্ট্রং থাকা দরকার। ওদের বোঝা দরকার যে সে ইজ ভেরি স্ট্রং পারসন। আমার কাছে এটা মনে হয়। ঠিক আছে, লাস্টলি কিছু বলতে চান যারা দেখছে তাদের জন্য? হ্যাঁ, আমি একটাই কথা বলবো, আপনারা নেগেটিভ মাইন্ডের যারা আছেন, আমি আর একটা কথা বলবো এখানে। আমি আমার ছোট ছেলেটা, আমার যে ছেলে, একটা ছেলে, তো ওকে নিয়ে, ওর বয়স হচ্ছে 11 বছর বয়স। আমি যখন স্কুলে যাই ওকে নিয়ে, বা ওকে নিয়ে আসার সময় হয়তো বা আমরা মা ছেলে রিক্সায় বসে বা গাড়িতে বসে আমরা যখন হচ্ছে একটু আছে না যে আমাদের সুন্দর একটা টাইম, আমি আমার ছেলেকে একটা পাপ্পি দেবো বা কিস করব, এটা তো স্বাভাবিক একটা বিষয়, বা আমার ছেলে একটা দিবে, এটা স্বাভাবিক একটা বিষয়। তো এইটাকেও যদি আমি যখন দেখা যায় যে একটা ভিডিও দিলাম, এটাতেও মানে পাবলিক এত রিয়াকশন করে ফেলে। একজন তো মানে বলেই ফেলেছে যে এই ছেলেটাও বোঝে যে তুমি একটা তো এই যে জিনিসটা, বা আমাকে বলা হয় যে হচ্ছে তুমি তোমার ছেলে তোমাকে দেখে কি শিখবে। তো যদিও আমরা ঘরের মধ্যে কিন্তু ওয়েস্টার্ন পড়ি, তো আমার ছেলে কিন্তু আমরা কিন্তু একসাথে বসে ইংলিশ মুভি দেখছি, আমরা একসাথে বসে গল্প করছি। তো আমার ছেলের মাথায় কিন্তু এটা নাই যে আমার মা কি পড়ছে, আমার মা কি করছে। ইভেন আমরা দেখা যাচ্ছে যে
যে বিষয়গুলো এগুলো কিন্তু আমরা দেখা যাচ্ছে ঘরের মধ্যে বসে একসাথে বসে কথা বলি, কারণ আমার কাছে না শিখাইলে তো ভুল শিখবে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আমার ছেলে এখন টিনেজ বয়সে পা দেবে, তো সেই ক্ষেত্রে আমি যদি ওকে না এগুলো যদি আমরা যদি এখন আলোচনা না করি, তো দেখা যাবে যে একটা সময় ও ভুল কিছু শিখবে। তো যার কারণে কিন্তু আমরা দেখা যে বিষয়গুলো এগুলো কিন্তু হ্যাঁ বাবা তুই এটা করছিস, তুই এটা করছিস, এটা হয়েছে ওইটা হয়েছে, বা উঠতি বয়সে যে একটা ওদের যে একটা হ্যাঁ পরিবর্তন, সেটা নিয়েও কিন্তু আমি কিন্তু ওর সাথে সরাসরি কথা বলি, কারণ আমার কাছে মনে হয় যে না, এটা সরাসরি কথা বললে ও আমার সাথে ফ্রি হতে পারবে, এবং হচ্ছে ওর জীবনে যেটাই হোক ও আমার কাছে ফ্রি মাইন্ডে বলতে পারবে। তো এই জিনিসগুলোকে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ নেগেটিভ মাইন্ডে নেয়। আবার হচ্ছে দেখা যাচ্ছে যে আমাকে মানে আমার কাছে তারা যেটা প্রশ্ন করে যে আমি আমার ছেলেকে কি শিক্ষা দেব, বা আমার ছেলে ভবিষ্যতে আমার এখানে যদি থাকিস তাহলে মরবি, বাবার বাড়িতে যদি যাস তাহলে পচবি, মানে এই কথাগুলো আমার কারণে এখনো দৃষ্টিগোচর হয়, এখনো মনে হয় বাজে যে মানুষ কতটা নিচু। ফোনটা হাতে নিয়ে বলছে যে তুমি কে, ওই মেয়ে বলতেছে যে তোমার হাজবেন্ডের ফোন থেকে ধরছো, তুমি জানো না আমি কে, বেয়াদব, মানে এরকম করে আমাকে অ্যাটাক করতেছে। আমি আমার হাজবেন্ডের ফোন ধরবো, আমাকে ও বলতেছে বেয়াদব, কেন ধরছো, তোমার হাজবেন্ড দেয় তুমি জানো না। এই যে মুহূর্তে আমার সঙ্গ প্রয়োজন, সেই মুহূর্তে আমি একাকী হয়ে যাই। আপনার স্বামী নাই, পরিবার নাই, এই জন্য আপনারা সবাই একগরে করে রাখছে ফ্যামিলিতে। আই আন্ডারস্ট্যান্ড বোন, একটা স্বামী না থাকা এই সোসাইটিতে অনেক কষ্ট। আপা কি নাম আপনার? শাফিনুরি। শাফিন? শাফিনুরি। শাফিনুরি। হ্যাঁ। কি হয়েছে আপনার, কি বলতে চান আপনি? আমি আমার জীবনী বলতেছি। বলেন জীবনী। আমার হচ্ছে 2007 সালে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর আমি তখন ক্লাস 9-এ পড়ি, মানে 3 দিনের মাঝেই আর কি বিয়েটা হয়ে যায়। বিয়েটা হচ্ছে আমার বাবা যা দেখে আসে, দেখে আসার পরে আর কি চয়েস হয়। ছেলেটা 20 পারা হাফেজ, তারপরে দেখতেও ভালো, সব কিছু ভালো, ফ্যামিলি মানে আর্থিক অবস্থা অনেকটাই ভালো। এই হিসেবে দেখার মাধ্যমে ও 3 দিনের মধ্যে ডেট ফাইনাল করে। আর পরবর্তীতে যে ওকে ইয়া করবো, একটা মানে যাচাই করা বা একটু দেখে আসা কেউ আর যায়নি, ওই ইয়াতে আমাকে আর কি আংটি পরে যায়। তারপরে বিয়ের ডেট ফাইনাল হয়। ফাইনাল হওয়ার পরে 3 দিনের মাঝেই আর কি বিয়ে কমপ্লিট। পরবর্তীতে কেউ যে দেখবে যে ছেলেটা কীরকম, মানসিকতা কীরকম, হাফেজ হলে যে সব দিক থেকে ভালো, এইটা আর পরবর্তীতে কেউ চেক করেনি। না করার পর আমি তখন যাই সংসার জীবনে আমার 5 বছর আর কি ইনশাল্লাহ ভালো ছিল। 5 বছর পর আমার মানে ও কোনো খুদ বাঁচার চেষ্টা করতো না। আমি একমাত্র বলতাম যে আমার জীবনে বোধহয় পৃথিবীর মধ্যে আমি মনে হয় শ্রেষ্ঠ মানুষ, যে আমাদের কখনো তুইটাঙ্কাল লাগে না, ঝগড়াদ্বন্দ্ব লাগে না, এরকম। তারপর কিছুদিন যায়, আমার এক দেবর বলে যে ভাবি আমার ভাই না আর একটা মেয়ের সাথে সম্পর্ক করতো। তা আমি বলতাম যে বিয়ের আগে এগুলো অনেক রিলেশন হয়, তারপর বিয়ে করলে ওগুলো, কারণ আমার ভিতর তো কোনো কিছু দেখতেছি না যে ওর রিলেশনের মাত্রা আছে বা কোনো এফেক্ট আছে, আমার উপর তো প্রভাব পড়তেছে না। তারপর 5 বছর আমার আর কি ভালো যায়। তখন ওই মেয়ের বিয়ে হয় আমার বিয়ের 1 বছর পর। আবার ওই মেয়ের হাজব্যান্ড বিদেশ চলে যায়। বিদেশ চলে যাওয়ার পরে 4 বছর পরে আর কি যখন হচ্ছে মেয়েটার বিয়ে হয়, রোড অ্যাক্সিডেন্টে ওর বিদেশ যা হাজব্যান্ডটা মারা যায় 4 বছর পর। তখন আমার জীবনটা আর কি সুখেই ছিল ওই 4 বছর। আমি বলতে পারি আমার জীবনের বেস্ট অফ দ্য টাইম। কিন্তু এই টাইমটা বেশি দিন আমার যায় না। তারপরে ওই মেয়ে আবার ব্যাক করে, এর লাইফে আসে, এ আবার অ্যাকসেপ্ট করে। তখন থেকে আমার শুরু হয়, তখন আমার বেবি কনসেপ্ট করে। বেবি তখন আমি যে মুহূর্তে আমার সঙ্গ প্রয়োজন, সেই মুহূর্তে আমি একাকী হয়ে যাই। তারপরে আমার টর্চারিং শুরু হয়, মানে শারীরিক মানসিক সব ধরনের টর্চারিং। এক সময় এ বলে ফেলে যে একে মনে হয় বিষ খাওয়ালেও মরবে না, কারণ এতটা টর্চারিং করছে। করার পর এরকম টর্চারিং করতে করতে এক সময় আমি নিস্তেজ হয়ে যাই। আমার মনে হয় দরজা বন্ধ রাখলেও আমি ভয় পাই, এরকম আমার উপর প্রেশার করা হতো। তারপর উনি টাইমলি কাজ দিত ঘন্টা ধরে, মানে যাতে করে আমি ওই জায়গায় না থাকতে পারি, সেটা আর কি করার চেষ্টা করে। পরবর্তীতে আমি তাও ওরকম করে বেবিটা আমার মানে
যখন ওর দরকার আমি কিছু খাইতে পারি না, কিছু করতে পারতেছি না, মানে ও যে একটা সাপোর্ট দিবে এই সাপোর্টটাও দিচ্ছে না। আমার ভাইয়া এমনও একটা দিন গেছে যে আমি সাধারণ একটা খাদ্য আমার মন চাইছে, খুব সাধারণ, যেমন মোগলাই, অতিরিক্ত 15-20 টাকা তখন, কিন্তু এইটা আমি বলতে পারতেছিলাম না, আমার এতটা কিছু চাইতেছিল। তারপরে আমি অনেক একাকিত্ব হয়। একদিন ওই গর্ভাবস্থায় আমার সাথে আর কি ওর একটা মানে ইয়ে লাগে যে ফোন করছিল ওই মেয়েটা। ফোন করার পর আমি ফোনটা ধরছিলাম, ধরে ফোনটা হাতে নিয়ে বলছে যে তুমি কে? ওই মেয়ে বলতেছে যে তোমার হাজব্যান্ডের ফোন থেকে ধরছো, তুমি জানো না আমি কে? বেয়াদব। মানে এরকম করে আমাকে অ্যাটাক করতেছে। আমি আমার হাজব্যান্ডের ফোন ধরবো, আমাকে ও বলতেছে কি বেয়াদব, কেন ধরছো? তোমার হাজব্যান্ড দেয়, তুমি জানো না? তারপরে আমি তো হতবাক, এখন এই ফোনটা আমি কেন রিসিভ করলাম? আমার হাজব্যান্ড কিন্তু ফোন রাখতো না, পেছে পেছে নিয়ে ঘুরতো কাজে কাজে। এইরকম যখন হইলো, তারপর থেকে ফোনটা আমার কাছে রাখতো না বা আমার সাথে কোনো শেয়ার করতো না, সব কিছু ইয়ে করতো। পরে ফোনটা যখন নিয়ে যায়, এ আবার আমাকে উল্টা আঘাত করে, তোমাকে আমি ফোন ধরতে পারছি, তুমি আমার ফোন কেন বলাবা? তোমার লজ্জা কম, তুমি আসলে বেহায়া, তোমায় তো আমি থাকতে বলি না, তুমি এখানে কেন থাকো? তারপর ওই ফোনকে কেন্দ্র করে আমাকে সেদিন রুম তালা দিয়ে বাইরে রেখে যায়। আমার বাচ্চা তখন 7 মাস পার হয় অবস্থা, 7 মাস কত দিন হবে মনে হয়, 22-23 দিন এরকম, 8 মাস অবস্থা। এই রাতটা আমি সারা দিন সারা রাত বাইরে থাকি, কোনো খাওয়া দাওয়া নেই। কিন্তু ওই মুহূর্তে জানি না ভাইয়া, আমার মনে হচ্ছিল যে আমি যদি কাউরে দ্বারা বিষ আনতে পারতাম, সেই মুহূর্তে আমি অ্যাটাক হইতাম। কিন্তু একটা ভয় যে আমি যদি যাই, আমার বেবি তো আছে, একে আমি কি করব? এ তো আমার জন্য দায়ী হবে না, এই ভয়ে আমি আর কি আত্মহত্যা করি না। সেখান থেকে পার হই। কিছুদিন পর আমি যখন 9 মাস হয়, প্রচুর অসুস্থ হয়ে যাই। এই অসুস্থ অবস্থায় আমি বাবার বাড়ি যাই। বাবার বাড়িতে 8 মাস হওয়া বাবার বাড়িতে আমাকে পাঠিয়ে দেয়। তখন ডক্টর বলে যে এই মেয়ের তো কোনো কিছু নেই, প্রেশার নেই, তারপরে কোনো ইয়া নেই। তারপরে মা 2 বেলা আর কি, 1 বেলা দুধ 1 বেলা ডিম, এরকম করে আর কি নর্মাল ডেলিভারি হয়। আমি বাবার বাড়ি যাওয়ার সাথে সাথে ফোন কাট করে, আর কোনো কথা বলে না, সম্পর্কও রাখে না। তারপরে এরকম অবস্থায় মনে করে যে ডেলিভারি করতে টাকা লাগে কি সিজারিং করতে, এই ভয়ে ও ফোন করে না। কিছুদিন পর আমার বাবার বাড়িতে আর কি নর্মালি আমি সিজারিং হই, কেয়ার করে ডক্টর সবসময় ইয়া করে। তারপর আমার নর্মালি ডেলিভারি হয়। হওয়ার পর 1-1.5 মাস পর আমি এর তো সংসার একাই আবার নিয়ে আসে আমাকে, আমি আসতে চাই না, তারপরেও নিয়ে আসে। আসার পর কিছুদিন পরে আমাকে বলে যে তুমি থাকলে থাকো, না থাকলে না থাকো, তোমাকে আমার আর দরকার নেই। তারপরেও আমি থাকি। তারপর কিছুদিন যায়, বেবিতে আর কি বড় হতে থাকে। এরপর এরকমই দিন যায়, আমার কোনো কেয়ার করে না, বাচ্চার কোনো কেয়ার করে না। বাচ্চাটাকে যে কেউ নেবে, এ যে এক সময় হাতে নেবে, এটাও নিচ্ছে না। তারপরে এরকম করে আমার 2 মাসি বাচ্চা 3 মাসি বাচ্চা নিয়ে আমি শস্যের কাজ ফসলাদি ওর করতো। ধান নিম্ন করে 1-1.5 মণ তো পাইতো, কিন্তু কোনো লেবার বা কোনো একটা কামলা নেবে এটা নিত না। পল মারাই করা, ধান মারাই করা সব আমার দ্বারাই করে নিত। পা লাগেছে ভাইয়া, এই যে পলের যে ইয়া দেয় মাছায় যে ওঠায় না পলটা, এইটা উঠাইতে কোনো একটা কামলা নিত না, শুধু পালায় উঠাইতো আর আমাকে দ্বারাই আনার লাগতো। মানে পুরো পল এনে আমার মাছায় ওঠার লাগতো, ধান ওরকম করেও কাজ করা লাগতো। আমার উপর এক কথা প্রেশার ক্রিয়েট করতো সবসময়। তারপরে এরকম করে সংসার যায়। কিছুদিন যাওয়ার পরে আবার বেবিতে যখন শোনার পর আমি বলি যে মানুষ কতটা নিচ্ছে, আমি বলি না, অথচ ও বলতেছে ওর মনে আমার কোনো জায়গা নেই। এরকম করে আর একদিন ওর হচ্ছে একটা ভাসতে, আমার বাচ্চার তখন বয়স 4 বছর হয়, বড় একটু খেলতে যায় বাচ্চারা, খেলতে খেলতে মানে আমার উপরও এফেক্ট করতেছে, বাচ্চার উপরেও পড়তেছে চাপটা। বাচ্চাটাও অবহেলিত হচ্ছে। এর মাধ্যমে বাচ্চাটা খেলতে গেছে, খেলার মাধ্যমে ওর এক ভাস্তা খেলা করতেছিল। খেলা করতে করতে ওই সময় ওই বাচ্চাটা একটা বাড়ি মারে আর কি, ওই যে ইউকোলেক্টার গাছে যে লম্বা গাছগুলো আছে, ওই গাছের একটা বড় ট্যাগ দিয়ে ওই বাচ্চাকে
আমি গেছি আগেতে যে তুমি তো একটা বড় মানুষ, ওই বাচ্চা মানুষকে ওভাবে মারছো কেন? আমাকে বলে যে তোমাকেও মারবো, ওরকম বলে আমাকে 3টা বাড়ি মারছে ভাইয়া। ওইটা একটা আমি রেখে দিছি যে শুধু আমারই দোষ বলে। আর এই বাচ্চা যে এত বড় আমাকে যে বাড়িটা দিল, এটা আমি বলবো আজকে হুজুরকে, দেখি কী বিচার করে। পরে ওইটা একটা রাখি আমার বাবু বলে যে বাবা দেখো আমাকেও মারছে আম্মুকেও মারছে, তুমি একটা কিছু বলো। তার কয় তোদের কোনো বিচার নাই, আমাকেও বলো আমার বাচ্চাকেও বলে যে তোদের কোনো বিচার নাই, তোরা থাকলে থাক, না থাকলে তোদের নানার বাড়ি চলে যা। তখন আমি বললাম যে এর ভিতরে আমার জায়গা নেই। তখন ওর বাড়িতে সবাইকে বলে দেয় যে এর সাথে কেউ কথা বলবা না, আমিও কথা বলবো না, তোমরা কথা বলবো না। কারণ এর সাথে কথা বললে না না মানে এই যে ঘটনাগুলো ঘটতেছে কেন ঘটতেছে? শুধু শুধু এই কারণে? হ্যাঁ, ওই মেয়েটার সাথে, কারণ ও তো অন্য জায়গায় ঘুরে গেছে, সব কিছু ওই দিকে। আমার কাছে আসতেছে না, আমি পানি উঠাই দিলে পানিটা ঢালা দিত, দিয়ে আবার নতুন করে পানি উঠাইতো, উঠে চারাই মানে গোসল দিত। তারপরে আমি ভাত বাড়িয়ে রাখতেছি, ওই ভাতটা নেবে না, আবার নিজে না ভাত বাড়িয়ে নিয়ে খাবে। এরকম মানে সব দিক থেকে আর কি আমি বুঝতেছি যে ওর মনে আমার জায়গা নেই। তারপরেও আমি ছিলাম। এই সংসারটা টিকলো কতদিন? ঠিকছে 8 বছর। ডিভোর্সটা কিভাবে হইলো? ডিভোর্সটা এই যে আমি তখন এভাবে দেখতে দেখতে আমি তো নিতে পারলাম না, বাড়িতে তখন জানাইলাম যে আমি বাড়ি চলে যাব এভাবে। তারপরে একদিন ওর মানে এই কথাকে কেন্দ্র করে আমাকে আর কি করে যে তোমাকে আমি আর কিছু দেবো না, তুমি থাকলে থাকো, না থাকলে নাই। তখন আমি মানে এমন একটা অবস্থা হয়েছে ভাইয়া, পরনে আমার কাপড় ছিল না, আমি যে অসুস্থ। ওই সময় ও বললো যে একে বিষ খাওয়ালেও মরবে না। ওই সময় আমি এতটা অসুস্থ, আমি টয়লেট যাচ্ছি, মনে হয় কালো পায়খানা হচ্ছে, মানে ও মনে হয় কোনো কিছু আমার উপর প্রয়োগ করছিল, যার কারণে ওই কথাটা ও মিন করছিল যে তখন আমি টয়লেট করছিলাম, কালো হচ্ছিল, আর শরীরে আমার এত দুর্বল যে আমি হাঁটতে পারতেছিলাম না শেষ মুহূর্তের দিকে। আর ওই মুহূর্তে উনি আমার সাথে একবারে সব কিছু বন্ধ করে দেয়, মানে খাওয়া দাওয়া সব বন্ধ করে। তখন আমি 5 দিন না খাওয়া শরীর নিয়ে আর কি ব্যাক করি বাবার বাড়িতে, যে না এটা তো সংসার না, এটা আমি থাকতে পারবো ডিভোর্সের পর না। থেকে আপনি কোথায়? বাবার বাড়িতে। কি করেন? না, টেইলারি কাজ করি, মাঝে মধ্যে বাচ্চাদের পড়াতাম। আপনার বাচ্চা কোথায়? আমার বাচ্চা আমার কাছেই, ও যায় না, মানে ও কাছে থেকে দেখছে তো ঘটনাগুলো, আমার ঘটনাগুলো, ওই জন্য যেতে চায় না, ভয় পায়। আপনি তো ওকে না দিয়ে আপনি আরো বিপদে রাখছেন না বাচ্চাটাকে? আমি বলছিলাম কিন্তু ও নেবে না, আর বাচ্চাও যায় না। আচ্ছা, তারপরে কি লাইফে আর কেউ আসছে না? আসে নাই? না, আমি আর করিনি যে একজনের থেকে এতটা টর্চার পাইছি। পরে আমি না করছি যে বাচ্চা যেহেতু আছে দেখি আমি বিয়ে শাদী করবো কি না, এটা আমার পরে। এখন অবস্থাটা কি লাইফের আপা? এভাবে যাই, এখন বাবার বাড়িতে আসি। বাবার বাড়িতে আসার কারণে ওকে আর কি ওঠাই নিয়ে আসে, এগুলো শোনার পর যে অন্য মেয়ের সাথে হয়, এফেক্ট হয়। তারপরে একদিন আমার ভাইয়েরা ওকে ওঠাই নিয়ে আসিয়ে আর কি মারবে। আমি বললাম মার তো সমাধান না, ও আমার উপরে নির্যাতন করছে, ও আল্লাহ করবে। এটা আমি বাধা দিছি জন্য আমাকে আর কি পরিবারের লোক, আমার বড় ভাই একটা থাপড়া মানে কান বরাবর, মানে কানে আমি এখনো একটু শুনি, ঝাপসা শুনি, এত জোরে মারছে। তারপরে ওখান থেকে ও চলে যায়, আমি মারতে দিই না, কিছু করে ছেড়ে দেয় ওকে। পরবর্তীতে যায়, ওর তো আর সংসার হবে না, ওই মেয়েকে পরে ওঠায় ওর বাসায়। আর এদিকে আমি আমার বাবার, তখন ও বলল, মানে ওখানে থাকতে আরও একটা কথা বলছিল ভাইয়া, যে এখানে যদি থাকিস তাহলে মরবি, বাবার বাড়িতে যদি যাস তাহলে পচবি। মানে এই কথাগুলো আমার কারণে এখনও দৃষ্টিগোচর হয়, এখনও মনে হয় বাজে, যে মানুষ কতটা নিচু, কীভাবে এই কথাগুলো বলতে পারে, কেমনে বলে। পরে আমার বাবার বাড়িতে কিছুদিন থাকি, মানে মার সাথে আমার বাবার মাঝে মাঝে হতো। আমার বাবা পূর্বকালে একটা শিক্ষিত মানুষ, অনেক ভালো শিক্ষিত, আমাদের অবস্থা দিয়েও মোটামুটি আছে। কিন্তু আমার বাবার হচ্ছে মানসিকতা থাকে না, কিছু মানুষ একঘেয়েমি টাইপের, মানে যা নিজে বোঝে সেটাই হ্যাঁ ঘাটতরা বলে, এরকম টাইপের। মানে আমি আসার পর আমার বাবা কিন্তু বিয়ের আগে কোনোদিন হাত ওঠায়নি আমার গায়ে। আপনার গায়ে? না। জি। তারপরে বিয়ের পর যখন আমি আসছি, মানে আমি যে এই কথাগুলো বলবো যে আমি অসুস্থ, আমি শারীরিকভাবে বিভিন্নভাবে হয়েছি, আমাকে একটু কেয়ার করেন। কিন্তু ওনার কাছে আমি বসতেও পারতেছি না, কিছু বলতেও পারতেছি না। কেন?
কারণ ওনার সাথে আমার টাইমটা যাচ্ছে না, উনি আমাকে টাইম দিচ্ছে না। ওকে। মানে কাজ, ঘুম থেকে উঠে উনি স্টলে যাবে, চা খাবে, ওখান থেকে ঘুরে আসিয়ে কাজে যাবে কিষেনের সাথে, কাজ করে আবার আসবে, আসে এমন টাইম আসবে এসে ঘুমিয়ে যাবে। এইভাবে ওনার একটা রুটিন প্রতিদিন কন্টিনিউ ওইভাবে চলে। কিন্তু আমি যে একটা শুক্রবারেও সব দিন ওনার মানে কৃষক মানুষের কোনো ডে আছে, প্রতিদিন কাজ করে আর কি, এভাবে ইয়া হয়। পরে এভাবে আমার দিন যাচ্ছে, আমার কিছু টাকা আর কি ইয়া ছিল, মানে এইভাবে আর কি পড়াইয়া গোছাইয়া করছিলাম। পরে একদিন ডক্টর দেখাতে যাই, ডক্টর দেখানোর পর আর কি উনি বলে যে তোমার কোমরের সমস্যা। আমি কিন্তু তখন বসে থাকতে পারতেছিলাম না, এরকম বসে আছি না, আমার পিছনে প্রচুর ব্যথা করে, আর পা দুইটা মনে হয় অবশ লাগে, উঠতে অনেকটা টাইম লাগে, এরকম একটা আপনার বাবার অবস্থা। সাথে আপনার ঝামেলা তার মানে ফিরে আসার পর থেকেই? হ্যাঁ, ফিরে আসার পর থেকে। আপনি আমাকে অফেরে বলছেন যে আপনার গায়ে হাত তুলছে আপনার বাবা, হ্যাঁ কতবার? অনেকবার ভাইয়া, এটা বলা চলে। মানে আমি কিছু একটা বলি, বললেই মনে হয় যে এটা মনে হয় আমার বিষাক্ত লাগতেছে আমার কাছে, বলতে পারবো না যে কি একটা অবস্থায় আমি আছি। ভাই বোনদের সাথে কত সম্পর্ক ভালো, কিন্তু তারপরেও এখন সবার সাথে মিলতেছে না, কাউদের কাছে মন খুলে কথা বলা যাচ্ছে না। মানে আপনার স্বামী নাই, পরিবার নাই, এই জন্য আপনারা সবাই একঘরে করে রাখছে ফ্যামিলিতে। আই আন্ডারস্ট্যান্ড বোন, একটা স্বামী না থাকা এই সোসাইটিতে অনেক কষ্টের। আপনি তাহলে এখন চলতেছেন কি করে? আপনার ইনকামের পথ কি? পরবর্তীতে একদিন আপনার এখন ইনকামের পথ কি? কিভাবে চলতে? ইনকাম এখন আর কি আমি মেশিনে বসে থাকতে পারতেছি না। ডক্টর বলছে যে তোমার একভাবে মেশিনে কাজ করলে কোমরটা বেশি হতে পারে, এই মেশিনে কাজ করতে পারতেছি না। এখন তো এই জায়গায় আসছি, মেশিন আমার অফ এখন। মেনলি হচ্ছে আমার ডক্টর নিষেধ করছে, এই জন্য মেশিনে বসতে পারতেছি না, এই জন্য আমার এখানে আসা। আর যেদিন মানে আমি যদি আপনি চিকিৎসা করান এবং চিকিৎসা করার যদি বলেন, আপনার কত টাকা লাগবে সব মিলে? ডক্টর বলছিল যে 2.5 থেকে 3 লাখ মতো লাগবে তোমার অপারেশন করতে। মেরুদণ্ডের? হ্যাঁ, মেরুদণ্ড সোজা। এটা কি জন্য হয়েছে আমি জানি না, বলছে যে ছোট থেকে তোমার একটা ইয়া আছে, এটা এফেক্ট একটু বেড়ে যাচ্ছে মানে সোজা হয়ে গেছে মেরুদণ্ড? হাড়ে, ও মাই গড। পিএলআইডি নে কি জন্য বলে, ইয়াটা এই সমস্যা আমারও আছে, হাড় সোজা হয়ে গেছে। তারপর এনিওয়ে বোন, আপনি আপনার মোবাইল নম্বর বা বিকাশ নম্বর যদি বলতে চান, যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন। আশাটা ভাইয়া, আশা যেদিন আসা আমি কেন্দ্র করে। আপনি বোধহয় আমার কথা শুনতে পান না। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, সেটা বললাম যে আপনি যদি যারা দেশ বিদেশে দেখতেছে তাদের কাছে যদি আপনি বলতে চান আপনার মোবাইল নম্বর বা বিকাশ নম্বর বা যদি হেল্পের জন্য বলতে পারেন।